আন্তর্জাতিক সপ্তাহ ৪ থেকে ১০ জুলাই ২০২৪। গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের প্রকৃত সংখ্যা কত? দীর্ঘ ৭০ বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন ও গুম খুনের প্রতিবাদে গত বছরের ৭ই অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ হামাসের যোদ্ধারা। এতে ১২০০-র মতো লোক নিহত হয়েছে বলে দাবি করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। ওই সময় ইসরায়েল থেকে ২৫০ লোককে জিম্মি করে গাজায় ফিরে নিয়ে আসে যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল, যা আজও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময়ের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। তাছাড়া উদ্বাস্ত হয়েছে কয়েক লক্ষ ফিলিস্তিনি। দীর্ঘ ৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এখন কত ইসরায়েলি সেনা হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তাছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এ ধরনের তথ্য খুব কমই জানানো হয়। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ইসরায়েলি সামরিক বাহিনীর বরাদ্দে জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ৩২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার সেনা সদস্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী গত ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনে চলমান যুদ্ধের সময় নিহত ৬৮০ সেনা অফিসার ও রিজার্ভ ফোর্সের সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে। নিহতদের মধ্যে কয়েক ডজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন, যাদের প্রায় অর্ধেকই গাজা সীমান্তে নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৩২৪ জন সেনা হামাস পরিচালিত ভূখণ্ড ও সীমান্ত স্থল যুদ্ধের সময় নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গাজা সীমান্তে ফিলিস্তিনিদের সঙ্গে মোকাবেলায় ৫৮ জন অফিসার নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্যদের হামলায় অন্তত ১৩ জন সৈন্য এবং একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীর ও ইসরায়েলে ৮ সেনা নিহত হয়েছে। পশ্চিম তীরে ২ সেনা নিহত হয়েছে। তবে এর আগে বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রকাশ করেছে, তা থেকে অনুমান করা যায় গাজায় ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা আরও বেশি হবে। এদিকে গত রোববার গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়। অবরুদ্ধ এই উপত্যকায় অবস্থিত এই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থামছেই না। এছাড়াও গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি হামলায় ৭৫ জনের বেশি মানুষ আহত হয়েছে, যা আজও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময়ের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। তাছাড়া উদ্বাস্ত হয়েছে কয়েক লক্ষ ফিলিস্তিনি। দীর্ঘ ৭ মাসের এই যুদ্ধ সময় ধরে চলা এই যুদ্ধে আসলে কত ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তাছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এই ধরনের তথ্য খুব কমই জানানো হয়। তাপ প্রবাহের হুমকিতে যুক্তরাষ্ট্রের ১৩ কোটি মানুষ। যুক্তরাষ্ট্রের ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড ভাঙা তাপ প্রবাহের হুমকিতে পড়েছেন। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া এই তাপ প্রবাহের কারণে তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস এর আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান জানান, এই তাপ ও আর্দ্রতা মিলে প্যাসিফিক, নর্থ ওয়েস্ট, মিড আটলান্টিক এবং নর্থ ইস্ট ও অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করতে পারে। অ্যাশারম্যান বলেছেন, অরেগন রাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে আরও বেশ কিছু রেকর্ড ভেঙে যেতে পারে, যার ফলে কোটি কোটি মানুষকে শীতল কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হবে। NWS গত শনিবার জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। রাফাতে ইসরায়েলি সেনাবাহিনীর মেজর পদবীর এক অফিসার নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গত রোববার ৭ই জুলাই এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত ওই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। ২৫ বছর বয়সে এই মেজর সাজুদ রুস শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাশিয়া এবং তুরস্কের লক্ষ্য বার্ষিক $১০০ বিলিয়ন বাণিজ্য। রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বিষয়ে আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। এ বিষয়ে দুই দেশ কাজ করছে বলেও জানালেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, আঙ্কারা ও মস্কো দ্বিপাক্ষীয় বাণিজ্য বার্ষিক $১০০ বিলিয়ন বা $১০,০০০ কোটি উন্নীত করার লক্ষ্যে সম্পর্ক জোরদার রাখবে। সম্প্রতি কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $5,500 কোটি। দুই পক্ষই বিশ্বাস করে যে তারা এর পরিমাণ দ্বিগুণের লক্ষ্য অর্জন করতে পারবে। এ সময় পুতিন বলেন, বৈশ্বিক জটিল পরিস্থিতি সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। মস্কো ও আনকারা পরিকল্পনা অনুযায়ী বড় যৌথ প্রকল্পে কাজ করছে। এসব উদ্যোগে বড় কোনো বাধা নেই। এর আগে 2023 সালে দুই নেতা পারস্পরিক বিনিয়োগকে উৎসাহ দান এবং রুশ ও তুর্কি ব্যবসাকে পারস্পরিক বাজারে প্রবেশে সহায়তা করতে সম্মত হন। রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য অর্থ প্রদান সহ দ্বিপক্ষীয় বাণিজ্য মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল চালু করার বিষয়ে সম্মত হয়েছেন তারা। 2022 সালের ইউক্রেন আক্রমণের সময় থেকে একাধিক পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। ওই বছর রাশিয়া এবং তুরস্কের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $6,200 কোটি বেশি। তবে যুক্তরাষ্ট্রের পরোক্ষ নিষেধাজ্ঞার হুমকির কারণে বাণিজ্যের পরিমাণ বছরের পর বছর কিছুটা কমতে থাকে। বিশেষ করে রুশ সামরিক বাহিনীকে সাহায্য করতে পারে এমন শিল্প যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের উপর পণ্য প্রবাহ পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এরপর নিষেধাজ্ঞায় তুরস্ক ফাঁকি দিচ্ছে কিনা এ বিষয়ে কয়েকবার উদ্বেগ প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। মস্কো ও আঙ্কারা বর্তমানে প্রাকৃতিক গ্যাস রপ্তানি সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। তাইওয়ানের কাছে চীনের যুদ্ধ মহড়া অনুশীলন। তাইওয়ানের কাছে চীনা সামরিক কার্যকলাপ চিহ্নিত করেছে তাইপে প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় গত শুক্রবার সকাল 7টায় যুদ্ধ মহড়া নামের একটি সামরিক কার্যকলাপ শুরু করে চীন। এই সময় চীনা যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে J-16 যুদ্ধ বিমান সহ 26টি সামরিক বিমান চিহ্নিত করেছে তাইওয়ান। চলতি সপ্তাহে দেশটির একটি মাছ ধরার নৌকা আটক করে চীন। তখন বেইজিংকে এই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছিল তাইপে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপে। গত 4 বছরে দেশটির উপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মহড়ার সময় চীনা বিমানগুলো তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশসীমায় উড়েছিল। এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স। চলতি মাসের শুরু থেকে দ্বীপ রাষ্ট্রটির কাছে কমপক্ষে 127টি সামরিক বিমান চিহ্নিত করেছে তাইওয়ান। গত মঙ্গলবার চীনা কর্মকর্তারা তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা প্রথমে আটক করে এবং পরে একটি নৌকা অবৈধভাবে মাছ ধরার কারণে নৌকাটিকে আটক করা হয়। তারপরে তাদেরকে চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে সম্ভবত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বলছেন তাইওয়ানের এক সিনিয়র কর্মকর্তা। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি কোম্পানি কমান্ডার নিহত। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে অংশ নিয়েছিল। সম্প্রতি তাকে লেবানন সীমান্তে পাঠানো হয়। সেখানে হিজবুল্লাহ রকেট হামলায় প্রাণ হারায়। গত শুক্রবার 5 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হিজবুল্লাহ রকেট হামলায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় নিহত ওই কর্মকর্তার নাম ইতাই কালিয়া। 38 বছর বয়সী এই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর 679তম আর্মার্ড ব্রিগেডের 8679তম ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক হামলার সময় ইসরায়েল অধিভুক্ত গোলান মালভূমিতে একটি রকেট আঘাত হানলে তিনি নিহত হন। মূলত দক্ষিণ পশ্চিম লেবাননের টায়ার শহরের সিনিয়র সামরিক নেতা মোহাম্মদ নাবে নাসেরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রায় 200টি রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ঝানুর সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিশিষ্ট হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান। 1954 সালের 29 সেপ্টেম্বর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন। স্কুলে লেখাপড়া শেষ করেন এবং প্রথমে ডিপ্লোমা অর্জনের পরে তিনি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাবুল শহরে সামরিক বাহিনীতে সার্ভিস দেন। এরপরে তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা করবেন। 1976 সালে তিনি তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডাক্তারি লেখাপড়া শেষ করেন এবং জেনারেল সার্জারির উপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। 1953 সালে মাসুদ পেজেশকিয়ান ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস থেকে কার্ডিয়াক সার্জারিতে একটি উপ-স্পেশালিটি লাভ করেন এবং পরে হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ হন। তিনি 5 বছর তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধানও ছিলেন। গত শুক্রবার অনুষ্ঠিত 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা পেজেশকিয়ান। জনগণের ভোটে নির্বাচিত পেজেশকিয়ান পেয়েছেন 1,63,84,403 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোটের সংখ্যা 1,35,38,179।
মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। 1954 সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ইরানের 10ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। গত 28 জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। সেবার পেজেশকিয়ান 42.5% এবং জালিলি 38.7% ভোট পেয়েছিলেন। এই কারণে গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে আগামী নির্বাচনের আয়োজন করা হয়। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফায় 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী ছিলেন পেজেশকিয়ান। তবে নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান এবং অতি রক্ষণশীল সাইদ জালিলির মধ্যে দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বিতা হয়। এর আগে 2013 ও 21 সালে পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনাদের সাহায্য, সহানুভূতি ও আস্থা ছাড়া সামনের এই পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। গত শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে বিজয়ী ঘোষণা করার পর পোস্টে এই কথা বলেন তিনি। এর আগে গত মঙ্গলবার পেজেশকিয়ান বলেছিলেন তিনি জয়ী হলে সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।